হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। শাহিন একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আলোচনা করব ক্লাস 7 বিষয় ইতিহাস, অধ্যায় 4 দিল্লি সুলতানি তুর্কো আফগান শাসন। এই অধ্যায়ের ভেবে দেখো, খুঁজে দেখো সমস্ত কোশ্চিনের অ্যান্সারগুলো সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব। এর আগের ভিডিও ক্লাসে আলোচনা করেছিলাম ইতিহাসেরই পঞ্চম অধ্যায় মুঘল সাম্রাজ্য সম্পর্কে। সেই ভিডিও ক্লাসটি যদি তোমরা না দেখে থাকো তাহলে তোমরা এই চ্যানেলের প্লেলিস্ট দেখো, সেখানে ফুল ভিডিও ক্লাসটা পেয়ে যাবে। সো দেরি না করে চলো আজকের ক্লাস শুরু করি। তোমাদের ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায় দিল্লি সুলতানি তুর্কো আফগান শাসনের ভেবে দেখো, খুঁজে দেখো কোশ্চিনের পৃষ্ঠা নম্বর 67। ভেবে দেখো, খুঁজে দেখো, একের দাগে কোশ্চিন দেওয়া রয়েছে। দেখো নিচের নামগুলির মধ্যে কোনটি বাকিগুলির সঙ্গে মিলছে না, তার তলায় দাগ দাও। ক নম্বর দেওয়া রয়েছে ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা, বলবন। ইবন বতুতা, এর নিচে তোমরা দাগ দেবে। খ নম্বর কোশ্চিন দেখো তাবরহিন্দ, সুনাম, সামানা, ঝিলাম। তাহলে এখানে মিলছে না, ঝিলাম। গ নম্বর কোশ্চিন খরাস, খামোশ, জিজিয়া, আমির, জাকাত। তাহলে এখানে মিলছে না, আমির। ঘ নম্বর কোশ্চিন আহমেদনগর, বিজাপুর, গোলকোন্ডা, পাঞ্জাব, বিদর। তাহলে এখানে মিলছে না, পাঞ্জাব। ঙ নম্বর বারবসা, মাহমুদ গাওয়ান, পেজ, নুনিজ। তাহলে এখানে মিলছে না, মাহমুদ গাওয়ান। তারপরে দেখো দুইয়ের দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। এদিকে ক স্তম্ভ, এদিকে খ স্তম্ভ। প্রথমে দেওয়া রয়েছে খলিফা, দুর্বাস। আর বলবন হবে তুর্কান ই চিহলগানি। খলজি বিপ্লব হবে ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান। রুমি কৌশল হবে বাবর। রাজা গণেশ হবে বাংলা। এবার তিনের দাগে দেখো, তিনের দাগে কি বলছে সংক্ষেপে 30 থেকে 35টি শব্দের মধ্যে উত্তর দাও। ক নম্বর কোশ্চিন দেওয়া রয়েছে দিল্লির সুলতানদের কখন খলিফাদের অনুমোদন দরকার হতো। তাহলে তোমরা এর অ্যান্সারটা লিখে নাও। খলিফারা সাধারণত হিন্দুস্তানের ব্যাপারে আগ্রহী হতেন না, তবুও নানা কারণে কখনো কখনো দিল্লির সুলতানদের খলিফার অনুমোদন দরকার হতো। যেমন এরপরে তোমরা পয়েন্ট দিয়ে লিখবে যে পদের বৈধতা নিয়ে প্রশ্নে। তারপর 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে গ্রহণযোগ্যতার প্রশ্নে। 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে শাসন ও অধিকারের ন্যায্যতা। এই 3টা পয়েন্ট লিখলে ক নম্বর কোশ্চিনের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে 2 নম্বর কোশ্চিন কি ছিল, খ নম্বর সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল। এর উত্তরটা তোমরা লিখবে সুলতান ইলতুৎমিশ ছিলেন কুতুবউদ্দিন আইবকের জামাই। দিল্লির সিংহাসন আরোহণকালে তাকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এরূপ প্রধান 3টি সমস্যা ছিল। তোমরা পয়েন্ট করে লিখবে। 1 নম্বর পয়েন্টে লিখবে উত্তরাধিকার বিষয় সমস্যা। 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে আমির ওমরাহদের বিদ্রোহ। 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে তোমরা বিদেশি শাসকদের ভারত অভিযানের আশঙ্কা। তারপরে দেখো গ নম্বর কোশ্চিন কারা ছিল সুলতান রাজিয়ার সমর্থক, কারা ছিল তার বিরোধী। অ্যান্সারটা তোমরা লিখবে সুলতান রাজিয়া ছিলেন প্রথম এবং একমাত্র মুসলিম মহিলা যিনি দিল্লির মসনদে বসেছিলেন। এক্ষেত্রে কেউ তার সমর্থক ছিলেন, কেউ ছিলেন তার ঘোর বিরোধী। তারপরে তোমরা 1, 2
3-4 করে এভাবে পয়েন্ট লিখবে। প্রথম পয়েন্ট দিবে রাজিয়ার সমর্থক, দ্বিতীয় পয়েন্ট দিয়ে লিখবে রাজিয়ার বিরোধী, ঘ নম্বর কোশ্চিন দেখো, আলাউদ্দিন খলজি কিভাবে মঙ্গল আক্রমণের মোকাবিলা করেন? অ্যান্সারটা তোমরা লিখবে আলাউদ্দিন খলজির শাসনকালে 1296 থেকে 1316 খ্রিস্টাব্দ মোগলরা 5বার ভারত আক্রমণ করেছিল। মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য তিনি নিম্নলিখিত পদক্ষেপগুলি নিয়েছিলেন। তাহলে এখানে 1 নম্বর করে পয়েন্ট লিখবে যে প্রাচীর নির্মাণ, 2 নম্বর পয়েন্ট দিয়ে তোমরা লিখবে দুর্গ তৈরি ও সংস্কার, 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে তোমরা সামরিক ঘাঁটি স্থাপন, 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে তোমরা সেনা শক্তি বৃদ্ধি, আর লাস্ট 5 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে তোমরা নব মুসলমানদের হত্যা। এই 5টা পয়েন্ট লিখলে তোমাদের ঘ নম্বরের যে কোশ্চিন আছে এর অ্যান্সারটা তোমরা কমপ্লিট করে ফেলবে। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 3-এর দাগের এই 9 নম্বর কোশ্চিন, ইলিয়াস শাহী ও হোসেন শাহী আমলে বাংলার সাংস্কৃতিক পরিচয় দাও। অ্যান্সারটা তোমরা লিখবে যে ইলিয়াস শাহী ও হোসেন শাহীর আমলে বাংলা সংস্কৃতির উন্নতি ঘটেছিল। তৎকালীন বাংলায় ভাষা ও সাহিত্য, ধর্ম এবং স্থাপত্যর ক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটেছিল। এরপর তোমরা 1, 2, 3 এভাবে পয়েন্ট করে লিখবে। প্রথম পয়েন্ট দিয়ে লিখবে বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতি, তারপর 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে তোমরা ধর্মীয় উদারতা, 2 নম্বর পয়েন্ট লেখা হয়ে গেলে 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে স্থাপত্যর উন্নতি। এই 3টে পয়েন্ট লিখলে তোমাদের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো 4-এর দাগে বলছে বিশদে 100 থেকে 200টি শব্দের মধ্যে উত্তর দাও। প্রথম ক নম্বর কোশ্চিন দেওয়া রয়েছে 4.2 মানচিত্র থেকে আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযানের বিবরণ দাও। তোমরা এর অ্যান্সারটা এভাবে লিখবে, দেখো ভূমিকা লিখবে আলাউদ্দিন খলজি ছিলেন প্রথম সুলতান যিনি সুদূর দক্ষিণ ভারত পর্যন্ত সময় অভিযান চালিয়েছিলেন। ভারতের বিস্তীর্ণ সুলতানি প্রভুত্ব প্রতিষ্ঠা করাই ছিল এর মূল লক্ষ্য। আর এই সমগ্র অভিযানের নেতৃত্বে ছিলেন প্রধান সেনাপতি মালিক কাফুর। এই ভূমিকা পয়েন্টটা তোমরা লিখবে। তারপর তোমরা পয়েন্ট দিয়ে লিখবে 1 নম্বর দিবে ওয়ারাঙ্গল, 2 নম্বর দিবে দেবগিরি, 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে দ্বার সমুদ্র, 4 নম্বর পয়েন্ট দেবে পাণ্ডো, আর 5 নম্বর পয়েন্ট দেবে তাঞ্জোর। আর তোমরা মানচিত্রটা বইয়ে দেখতে পাবে 4.2 মানচিত্র। আর লাস্টে তোমরা লিখবে উপসংহার। উপসংহার লিখলে তোমাদের এই 4-এর কয়ের দাগে যে কোশ্চেনটা দেওয়া রয়েছে সেটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 4-এর দাগের খ নম্বর, দিল্লির সুলতানদের সঙ্গে তাদের অভিজাতদের কেমন সম্বন্ধ ছিল তা লেখো। অ্যান্সারটা তোমরা লিখবে, প্রথমে ভূমিকা পয়েন্ট করবে দিল্লি সুলতানি আমলে সুলতান সর্বময় ক্ষমতার অধিকারী হলেও যুদ্ধ, দেশ পরিচালনা, আইন তৈরি, বিচার ব্যবস্থা কার্যকারী করা প্রভৃতি কোনো কিছুই অভিজাতদের সাহায্য ছাড়া সম্ভব হতো না। তবে সাধারণত দিল্লির সুলতানদের সঙ্গে তাদের অভিজাতদের সম্পর্ক ছিল ব্যস্তানুপাতিক, অর্থাৎ সুলতান শক্তিশালী হলে অভিজাতদের ক্ষমতা হ্রাস পেত এবং সুলতান দুর্বল হলে অভিজাতরা ক্ষমতাশীল হয়ে উঠত। তারপরে তোমরা পয়েন্টে লিখবে দিল্লির সুলতানের সঙ্গে অভিজাতদের সম্পর্ক। এই পয়েন্টটা দেওয়ার পর তার ভিতরে তোমরা 1, 2, 3, 4 করে এভাবে তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। প্রথম পয়েন্ট কি লিখবে, আনুগত্যের সম্পর্ক। দ্বিতীয় পয়েন্ট লিখবে তোমরা প্রশাসনিক সম্পর্ক। দ্বিতীয় পয়েন্ট লেখা হয়ে গেলে তৃতীয় পয়েন্ট লিখবে আত্মীয়তার সম্পর্ক। আর 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে তোমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তোমরা চাইলে আরও দিতে পারো, কিন্তু এই 4টা দিলেই আমি বেটার মনে করি। এটা হয়ে গেলে তারপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে উপসংহার। উপসংহারটা তোমরা অবশ্যই লিখবে। এই উপসংহারটা লিখলে তোমাদের 4-এর ক্ষয়ের দাগের যে কোশ্চিনটা দেওয়া রয়েছে সেটির অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট কোশ্চিন দেখো 4-এর
গ নম্বর, ইকতা কি? কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন? তো দেখো, ইকতা শব্দের অর্থ হলো অংশ। সুলতানি যুগে সামরিক ও অসামরিক দায়িত্ব পালনের বিনিময়ে অভিজাতদের যে ভূমিদান করা হতো তাকে বলা হতো ইকতা। যারা ইকতা পেতেন তাদের বলা হতো ইকতাদার বা মুক্তি বা ওয়ালি। এরপর তোমরা পয়েন্ট দিয়ে লিখবে ইকতা ব্যবস্থা চালু করার কারণসমূহ। এটা মেন পয়েন্ট করবে, তার মধ্যে তোমরা আবার ১-২ করে তার ভিতরে লিখবে। ১ নম্বর পয়েন্ট দিয়ে লিখবে রাজস্ব আদায়ের সুবিধা। ২ নম্বর পয়েন্ট দিয়ে লিখবে তোমরা প্রশাসনিক সুবিধা। ৩ নম্বর পয়েন্ট দিয়ে লিখবে সামরিক সুবিধা। তারপর ৪ নম্বর পয়েন্ট দিয়ে লিখবে ঐতিহ্য অনুসরণ। তারপরে নেক্সট তোমরা পয়েন্ট লিখবে উপসংহার। উপসংহার লিখলে তোমাদের এই ৪ এর দাগের গয়ের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট দেখো, ৪ এর দাগের ঘ নম্বর কোশ্চিন, আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ বিষয়ে তোমার মতামত লেখো। অ্যান্সারটা তোমরা লিখবে, প্রথমে ভূমিকা পয়েন্ট করবে। সুলতান আলাউদ্দিন খলজি উত্তর ও দক্ষিণ ভারতে রাজ্য জয়ের পাশাপাশি সাম্রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য অর্থনৈতিক সংস্কার করেন। এ বিষয়ে তিনি সাম্রাজ্যের সমস্ত ভূমি জরিপ করে রাজস্ব নির্ধারণ ও রাজস্ব আদায়ের সংস্কারের পাশাপাশি বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা করেন। তারপরে তোমরা পয়েন্ট দিয়ে লিখবে বাজার দর নিয়ন্ত্রণের উদ্দেশ্য সমূহ। এই মেন পয়েন্টটা করার পর তোমরা তার ভিতরেই লিখবে ১ নম্বর ২ নম্বর করে পয়েন্ট। প্রথম পয়েন্ট দিয়ে লিখবে সামরিক স্বার্থ রক্ষা করা। ২ নম্বর পয়েন্ট দিয়ে লিখবে তোমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের যোগান নিশ্চিত করা। তারপর তোমরা লিখবে পয়েন্ট করে বাজার দর নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ। এর মধ্যে ১-২ করে লিখবে। এটা লিখা হয়ে গেলে লাস্টে তোমরা উপসংহার লিখবে। উপসংহার লিখলে ৪ এর দাগের ঘ নম্বর কোশ্চেনের অ্যান্সারটা তাহলে কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো নেক্সট কোশ্চিন, ৪ এর দাগেরই ১ নম্বর কোশ্চিন, বিজয়নগর ও দাক্ষিণাত্যে সুলতানি রাজ্যগুলির মধ্যে সংঘর্ষকে তুমি কি একটি ধর্মীয় লড়াই বলবে? তোমার যুক্তি দাও। অ্যান্সারটা তোমরা লিখবে, প্রথমে ভূমিকা। দিল্লির সুলতানি শাসনের দুর্বলতার সুযোগে চতুর্দশ শতকে পূর্ব ভারতে বাংলা ও দক্ষিণ ভারতে বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের উত্থান হয়। বাহমনি রাজ্য আবার বিজাপুর, গোলকোন্ডা, আহমদনগর, বিদর ও বেরার এই ৫টি ভাগে বিভক্ত হয়ে যায়। এই ৫টি মুসলিম রাজ্যের সঙ্গে বিজয়নগর রাজ্যের প্রতিদ্বন্দ্বিতা ধারাবাহিক লড়াইয়ে পরিণত হয়। ভূমিকায় তোমরা এই কথাটি লিখবে। তারপরে তোমরা পয়েন্ট লিখবে বিজয়নগর ও দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যগুলির সংঘর্ষের প্রকৃতি। এটা লেখার পর তোমরা তার ভিতর ১-২ করে পয়েন্ট লিখবে। প্রথম পয়েন্ট দিয়ে লিখবে ধর্মীয় সংস্কার। ধর্মীয় সংস্কার পয়েন্ট লেখা হয়ে গেলে ২ নম্বর পয়েন্ট দিয়ে লিখবে রাজনৈতিক প্রাধান্য স্থাপন। তারপরে ৩ নম্বর পয়েন্ট দিয়ে লিখবে স্বার্থের সংঘাত। ৪ নম্বর পয়েন্ট দিয়ে লিখবে সম্পদ দখলের লড়াই। ৫ নম্বর পয়েন্ট দিয়ে লিখবে তোমরা রাজ্য বিস্তারের ইচ্ছা। এই ৫টা পয়েন্ট তোমরা লিখবে। তারপর লাস্টে উপসংহার লিখবে। উপসংহার লিখলে ও নম্বর কোশ্চেনের অ্যান্সারটা তাহলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে ৪ এর দাগের যে কটা কোশ্চিন ছিল সেগুলি কমপ্লিট হয়ে গেল। এরপরে কল্পনা করে লেখো। কল্পনা করে লেখো ১০০ থেকে ১৫০টি শব্দের মধ্যে। প্রথম কোশ্চিন কি দেওয়া রয়েছে, যদি তুমি সুলতান আলাউদ্দিন খলজির সময়ে দিল্লির একটি বাজারে যেতে তাহলে কেমন অভিজ্ঞতা হতো তা লেখো। তোমরা অ্যান্সারটা লিখবে। ১ নম্বর পয়েন্ট দিয়ে লিখবে বাজারের শ্রেণীবিভাগ। তারপরে ২ নম্বর পয়েন্ট দিয়ে লিখবে নির্দিষ্ট মূল্য। ৩ নম্বর পয়েন্ট দিয়ে লিখবে শাস্তি।
4 নম্বর পয়েন্ট লিখবে দুর্দশা। 5 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে সেনাবাহিনীর সুবিধা। তারপরে দেখো নেক্সট কোশ্চিন ক্ষয়ের দাগে, মনে করো তুমি আলাউদ্দিন হোসেন শাহের দরবারে একজন রাজকর্মচারী। সে যুগে ধর্মীয় অবস্থা সম্বন্ধে যদি তুমি একটি গ্রন্থ লিখতে, তাহলে তাতে কি লিখতে? অ্যান্সারটা তোমরা লিখবে এভাবে যে, আমি বাংলার হোসেন শাহী বংশের উল্লেখযোগ্য রাজা হোসেন শাহের একজন রাজকর্মচারী। দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি বহু ঘটনার সাক্ষী। আমার গ্রন্থে লেখা যে বিষয়গুলির উপর বেশি জোর দেব সেগুলি হলো, তোমরা এইভাবে লিখতে পারো। 1 নম্বর পয়েন্ট পরধর্ম সহিষ্ণুতা। 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখতে পারো সাংস্কৃতিক উন্নয়ন। 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখতে পারো মিলনের আবহ। 4 নম্বর পয়েন্ট দিয়ে তোমরা লিখতে পারো ভক্তিবাদ ও সুফিবাদের প্রেক্ষাপট। নেক্সট দেখো লাস্ট কোশ্চিন গ নম্বর, মনে করো তুমি রাজা দ্বিতীয় দেবরায়ের আমলে পর্তুগাল থেকে বিজয়নগর রাজ্যে বেড়াতে এসেছো। এ দেশের অবস্থা দেখে তুমি নিজের দেশের এক বন্ধুকে চিঠিতে কি লিখবে? তাহলে অ্যান্সারটা তোমরা লিখবে প্রিয় বন্ধু গোপাল। তোমরা যে কোনো নাম ব্যবহার করতে পারো, তো আমি এখানে প্রিয় বন্ধু গোপাল এর নামটা দিয়েছি। তোমরা এভাবে লিখবে। প্রিয় বন্ধু গোপাল তোমরা এইভাবে লিখবে। লেখার পর লাস্টে তোমরা দিবে ইতি তোমার বন্ধু ইন্দ্রজিৎ। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। এদিন আবার নতুন অধ্যায়ের ভিডিও এপিসোডে ক্লাস নিয়ে আলোচনা করব। তোমরা যারা নতুন ও প্রথম হয়ে এই চ্যানেলে এসে ভিডিও দেখছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের এই ভিডিও ক্লাসটি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্পফুল হয়।